السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. قال صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট জেলার সাবেক সভাপতি, বর্তমান জমিয়ত উলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক কাশিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোশতাক আহমদ চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ এবং জমিয়ত উলামা ইসলাম ছাত্র জমিয়ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপবিষ্ট আজকের সম্মানিত ছাত্র ভাইয়েরা। সময় খুব স্বল্প। আমার পূর্বে যেসব অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আমার দুটি প্রস্তাবনা আপনাদের সামনে। এখানে যারা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যারা দাখিল পরীক্ষা দিয়েছেন, আমরা এখান থেকে আগামী বাংলাদেশের কিছু চিকিৎসক চাই, কিছু আইনজীবী চাই, কিছু ম্যাজিস্ট্রেট চাই, কিছু ডিসি চাই। যদি এমন হতে হয় তাহলে আপনাদের লেখাপড়ার অধ্যবসায় আরো চালিয়ে যেতে হবে। আপনারা প্রবাসমুখী হবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনারা যেন বিসিএস ক্যাডার পর্যন্ত যেতে পারেন, দ্বীনের এলায় কালিমাতুল্লাহর আওয়াজ যেন সর্বস্তরে পৌঁছে। আমরা গত 16 বছর শুধু দুর্নীতির আওয়াজ শুনছি। আমরা এমন একটি দুর্নীতিমুক্ত সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ চাই, যে সমাজের প্রতিনিধিত্ব করবেন আপনারা জাতির ভবিষ্যৎ। আমার এই অনুরোধটুকু আপনারা রাখবেন, আপনাদের পাশে আমি থাকবো, ইনশাআল্লাহ আমরা থাকবো। দ্বিতীয়ত, ছাত্র জমিয়ত জেলা দক্ষিণ এই মহৎ উদ্যোগ নিয়েছে, এই জন্য তাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে প্রত্যেক উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদেরকে আমার অনুরোধ যে আপনারা এই হৃদয়গুলোতে আজকে জমিয়তের আওয়াজ গোপন করা হয়েছে, এই হৃদয়গুলোর সাথে আপনারা হৃদ্যতার সম্পর্ক আরো বাড়াবেন ইনশাআল্লাহ। আগামী দক্ষিণ ছাত্র জমিয়ত শুধু কওমি মাদ্রাসা কেন্দ্রিক হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকেও জেলা দক্ষিণের নেতৃত্ব আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই সংবর্ধনা সভা ও আলোচনা সভার সম্মানিত অতিথি জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ চৌধুরী। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ সাহেব। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান আলোচক, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাওলানা জিয়াউর রহমান। আজকের আলোচনা সভার প্রধান আলোচক, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাওলানা জিয়াউর রহমান। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত
আজকের এই প্রোগ্রামে উপস্থিত জমিয়তুল উলামা ইসলামের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়তের কর্মী ভাইরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সংগঠিত ছাত্র ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকের প্রোগ্রামের দুইটি বিষয়, একটি হচ্ছে ছাত্রদেরকে সংবর্ধনা প্রদান। এই সংবর্ধনার মাধ্যমে ছাত্ররা অনুপ্রাণিত হবে এবং তারা দেশ, জাতীয় ইসলামের খেদমতের লক্ষ্যে তারা তাদেরকে সুপ্রস্তুত করবে। এজন্য আমি ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদের গুরুত্ব। এই বিষয়ে আমাদের আলোচকগণ আছেন, আলোচনা করবেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বপ্রথম সুশাসন পরিচয়। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুনাগরিক হতে হবে। সুনাগরিক হতে হলে সুশিক্ষা থাকতে হবে। সুশিক্ষা থাকতে হলে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক। সেজন্য আমার ভাইয়েরা, যারা আপনারা জাগতিক শিক্ষা অর্জন করছেন খুবই ভালো, কিন্তু সাথে সাথে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। ধর্মীয় এবং জাগতিক শিক্ষার সমন্বয় যাদের মধ্যে আছে তারাই সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হলে তারা যেখানেই থাকুক, হয় আইন প্রণেতা হবেন অথবা আইন প্রয়োগকারী হবেন, তারা ইনসাফের বিচার করবেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেটি অপরিহার্য। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সিলেটের পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজ। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা কাউসার আহমদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি, সিলেট এনসি কলেজের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা কাউসার আহমদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মঞ্চে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, আমাদের প্রধান আলোচক সিলেটের সারা জাগানো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটির স্বনামধন্য ইসলামী ইতিহাস বিভাগের স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর জিয়াউর রহমান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাহিত্য সম্পাদক হযরত মাওলানা আব্দুল মালিক কাসিমি। উপস্থিত আছেন ছাত্র জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রদ্ধা বড় ভাই কাউসার আহমদ। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক প্রিয় মাহমুদুল হাসান তকিব। আরো মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। খুবই সংক্ষেপে দুটি কথা বলে আমার আলোচনা শেষ করে নিতে চাই। আমার সামনে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি সামান্য দুটি কথা বলতে চাই। আপনারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়ে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদের আগামী ক্যারিয়ার, আগামী ভবিষ্যৎ অবশ্যই আপনারা আপনাদের অভিভাবক, আপনাদের স্যার শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে সামনের দিনগুলোতে আপনারা অগ্রসর হবেন আমরা আশা করি। এরপরে আমরা এখান থেকে আপনাদেরকে পরামর্শটুকু এটুকু দিতে চাই, যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন, আমরাও যেহেতু স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডে কমি মাদ্রাসার পাশাপাশি এমসি কলেজ থেকে অনার্স মাস্টার সম্পূর্ণ করেছি, এই হিসাবে আপনাদেরকে পরামর্শ দিতে পারি যে আগামী যে 2 বছর আপনারা যদি এইচএসসি তে ভর্তি হন বা আলিমে ভর্তি হন, এই 2টা বছর আপনাদের শিক্ষা জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 2টি বছর এবং সবচেয়ে চ্যালেঞ্জিং 2টি বছর। আগামী 2টি বছর আপনারা ভর্তি হবেন যে যেখানে। এজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা
অনেকের বড় ভাই হিসাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা আগামী যে 2 বছরের শিক্ষা গ্রহণ করবেন, আপনারা অবশ্যই আপনাদের অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে, এবং আপনাদের এই 2 বছরের পড়ালেখায় নির্ণয় করবে আপনি আগামীতে বুয়েটে ভর্তি হবেন, না ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, না এমসি কলেজে ভর্তি হবেন, না আপনি স্বাস্থ্যে ভর্তি হবেন। এই 2 বছরের পড়ালেখা আপনাকে সামনের পথ নির্ধারণ করে দিবে। এজন্য আমরা মনে করি সামনের 2টা বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2টি বছর শিক্ষা জীবনের, আশা করি আপনারা এই 2টি বছরকে পড়ালেখায় কাজে লাগাবেন। চলতি বছর প্রায় 19 লক্ষ শিক্ষার্থী এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমরা অনলাইন বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি যে ওই 19 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 6 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সকলে পরীক্ষায় পাস করেছি বিধায় আমরা আজকে প্রোগ্রামে সকলে অংশগ্রহণ করতে পারছি। এই যে 6 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ করে আজকের একটি সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি কথা আর দীর্ঘ করতে চাই না। আপনারা লম্বা সময় থেকে এখানে বসে আছেন। আমাদের অতিথিবৃন্দ আপনাদেরকে আরো মূল্যবান নসিহত, মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সকলকে ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের একবারে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার, কেশবগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ, এই সমস্ত উপজেলা থেকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করেছেন। আপনাদের সকলকে আমরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করি আমাদের এই ছাত্র জমিয়তের এই দাওয়াত আপনারা আজকে এখান থেকে অবশ্যই আমাদের অতিথিবৃন্দ দাওয়াত দিচ্ছেন, আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা অবশ্যই ছাত্র জমিয়তে স্টাডি করবেন। আশা করি আপনারা এই ছাত্র জমিয়ত, যেহেতু আপনারা আগামীতে কলেজ পর্যায়ে পৌঁছবেন, সেখানে যদি আপনি চান আপনি রাজনীতি করবেন না, এরপরও আপনি যে কোনো ভাবেই আপনি ছাত্র রাজনীতি জড়িত হয়ে যাবেন। এজন্য আপনাদের কাছে আমাদের আজকের প্রোগ্রাম থেকে পরামর্শ থাকবে যে আপনারা এমন একটা ছাত্র রাজনীতিকে চয়ন করবেন, নির্বাচন করবেন, যে ছাত্র রাজনীতির দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাত যাতে মঙ্গল হয়, যে ছাত্র রাজনীতির মাধ্যমে আপনি সন্ত্রাস, চাঁদাবাজ এগুলা থেকে আপনি মুক্ত থাকতে পারেন, যে ছাত্র রাজনীতির মাধ্যমে আপনি একজন উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ হতে পারেন। এই ধরনের একটি শিক্ষা ছাত্র রাজনীতির অঙ্গনকে আপনি বেছে নেবেন। আমি মনে করি আপনারা ছাত্র জমিয়তকে স্টাডি করতে পারেন এবং ছাত্র জমিয়তকে আপনারা গ্রহণ করতে পারেন। আপনাদেরকে সেই দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এবং আমার সকলকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সহযোগ আলোচনা শুনছিলাম। এমসি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি, সহযোদ্ধা ছাত্র নেতা কাউসার আহমদ ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক, অক্সফোর্ড থেকে ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, ছাত্র নেতা মাহমুদুল হাসান তকি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক, ছাত্র নেতা মাহমুদুল হাসান তকি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ কর্তৃক আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছাত্র সমাজের করণীয় ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জমিয়ত উলামা ইসলাম ও যুব জমিয়ত বিভিন্ন পদের নেতৃবৃন্দ সহ আজকের এই সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই,
আপনারা হচ্ছেন প্রথম জেনারেশন আফটার ফেসিজম অফ হাসিনা রেজিম। আপনারা প্রথম এমন এক জেনারেশন যারা আমাদের জেনারেশনের মধ্যে প্রথম জেনারেশন, যারা হাসিনার সেই ব্রুটাল রেজিমের পর যেই সর্বপ্রথম যে জেনারেশন বের হয়েছে শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রিকশনের পরে। ইউ আর দ্য ফার্স্ট জেনারেশন those your life in the first championship A+, GPFR, etc. We are appreciate that, and we bless to you all are from Chhatra Jamiyat Bangladesh, and we predict you shine your future, and we also congratulate all of you. আমরা যারা ছাত্র জমিয়ত বাংলাদেশ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আপনাদের হয়তোবা বিভিন্ন কলেজের চুজ দিয়ে ফেলেছেন। আপনাদের হয়তোবা দ্বিতীয় ধাপ চলছে। আমাদের জীবনের প্রত্যেকের, আমরা যারা একটু জেনারেল পড়াশোনা করেছি, আমাদের খুব একটা তামান্না থাকে একদম শৈশব থেকে যে এসএসসিতে একটা A+ পাবো। আলহামদুলিল্লাহ উই গট ইট। এখন আমাদের একটা টার্গেট হচ্ছে আমরা একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে আমাদেরকে। ইটস অলসো a kind of good ambitious for all of us. আমাদেরকে এটা আমাদের একটা ভালো দিক। এরপর আমরা যখন আমরা একটা ভালো কলেজে অ্যাডমিশন নিব, আমাদের একটা টার্গেট মাথায় একটু চেপে বসবে যে আমাদেরকে ইন্টারমিডিয়েট অবশ্যই A+টা নিশ্চিত করতে হবে। এরপর আমরা যখন ইন্টারমিডিয়েটে আমাদের A+টা নিশ্চিত হবে, আমাদের তখন টার্গেট থাকবে বাংলাদেশের প্রসিদ্ধ কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমার জন্য একটা সিট নিশ্চিত করা। এরপর আমরা যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো অনেকেই ঢুকবো, আমরা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে ঢুকবো, then we have to choose a better job option for our life, and we could find out someone to our ambitious jobs in our life. হয়তো আমরা অনেকেই সেই স্বপ্নের হরিণটা পেয়ে যাব। If I told you it's all kind of made for our life, এটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা ফাঁদ। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা ফাঁদ। আপনি যেই A+টা এখন পেয়েছেন, বা আপনার মতো যারা আমরা A+ পেয়েছি, ঠিক ইন্টারমিডিয়েটে আমরা অনেকে A+ পাবো। আমাদের অনেকে হয়তো বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমরা এই সবগুলোকে যখন কাউন্ট করে যখন আমরা আপনাদের একটু হয়তো 3 মাস পরে লাইফে যখন পদার্পণ করবেন, আপনি যখন 3 মাস পরে যখন একটা কলেজে যাবেন, ইউ হ্যাভ টু ফেস এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আপনি একটা ভিন্ন পরিবেশ পাবেন। আপনি দেখবেন কি আপনার সেই আদর্শ মানুষ, সেই সমাজ বিনির্মাণের প্রত্যয়, সেই মানুষের বিনিময়, চমৎকার সব প্রবন্ধ পড়া যে ছেলেটা আপনার সাথে সে জিপিএ 5 পেয়েছিল, সে কলেজ এডমিশনের পরেই দেখবেন হয়তো তার ভিতরে একটা ইফটিচিং এর একটা চিন্তা চলে আসে। সে আস্তে আস্তে টিচার হয়ে যাচ্ছে। সেই আপনি যে ভর্তি হলেন হয়তো 1 বছর হবে, আপনার সাথে যে জিপিএ 5 পেয়েছে, সে হয়তো আস্তে আস্তে সিনিয়র মোরালিটি শিখাতে যাবে আপনার জুনিয়রদের সাথে, হয়তো সে র্যাগিং এ ব্যস্ত হয়ে পড়বে। হয়তো 2 বছরের আগে সে ড্রাগ মাদকাসক্ত হয়ে পড়বে। It's reality of our education system. We have to understand that very deeply. আমাদের শিক্ষা ব্যবস্থার এটাই বাস্তবতা এবং আমাদেরকে এই বাস্তবতা ফেস করতে হবে। Now I want to ask you what you have to do in this different environment. আপনি ওই ভিন্ন পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন, আপনার কোন মোরালিটির উপর আপনি নিজেকে তৈরি করবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন, এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা 1 বছর আগে একটা সংগ্রাম করে এসেছিলাম ঢাকা সহ সিলেট সারা দেশে, যে মানুষগুলি, যে নরক পিচাসগুলি আমাদের বুকের উপর গুলি চালিয়েছিল, যে 2000 তাজা জীবনকে যেভাবে তারা কেড়ে নিয়েছিল, যে নৃশংসতা আমরা সেদিন রাজপথগুলিতে দেখেছিলাম। আপনার কাছে প্রশ্ন, who killed those person? There also was the most educated and graded certificate in our country. এরা আমাদের দেশের সবথেকে বড় এবং মেধাবী শিক্ষার্থীরা ছিল যারা আমাদের বুকের উপর গুলি চালিয়েছিল। আমি আপনাকে আরো বলতে চাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ যে লোকটা শিক্ষিত হয়, যে লোকটা আমাদের সর্বোচ্চ শিক্ষিত হয়তো বা জুডিশিয়ারি দেয়, বিজিএস দেয়, সেই লোকটা যখন বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আসনে বসে, সেই লোকটার হাতে দেশের 16 বছরের বিচার ব্যবস্থার কবর রচিত হয়েছে সেই সর্বোচ্চ শিক্ষিত লোকটার হাত ধরে। আমাদের দেশের সর্বোচ্চ
শিক্ষিত লোকের হাতে, আপনারা হয়তো জানেন সেই হামলাম খেল খেতে ওনার হাতে কিন্তু ভাতের হোটেল হয়েছিল। উনি কিন্তু বিসিএস পরীক্ষায় 18তম হয়েছিল। আমি যদি আপনাদেরকে আরো স্পেসিফিকলি বলি, বাংলাদেশের সব থেকে ফেমাস ইনস্টিটিউট, সব থেকে বেস্ট ইনস্টিটিউটের লোকদের হাতে বাংলাদেশের আইনগরের জন্ম হয়েছিল। আমি আপনাদেরকে যদি আরো স্পেসিফিকলি বলি, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ যার হাতে একটা কোম্পানি হয়েছিল এস আলম, শুধুমাত্র এস আলমের হাতে 2 লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার হয়েছিল। Those are also educated person. আমার প্রশ্ন, আপনি আমি শিক্ষিত হয়ে আপনার আবার পুরো জীবন এক ক্লাস জিপিএ 5 পাওয়ার পরে যদি এইটা হয় আমাদের মোরালিটি, আমার এই শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই, আমার এই জিপিএ 5 এর কোনো প্রয়োজন নেই। যদি এই শিক্ষা ব্যবস্থা, এই জিপিএ 5 যদি আমাকে আমার মোরালিটি দিতে না পারে, আমার নীতি নৈতিকতা দিতে না পারে, আই হেট দোজ পলিটিক্যাল সিস্টেম এন্ড এডুকেশন সিস্টেম। প্রিয় ভাই আমার, আমাদেরকে সেই ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমাদের মোরালিটিটা ধরে রাখতে হবে। আমাদের কি টিচার হলে চলবে না। আমাদেরকে ড্রাগ এডিকশন, নো ড্রাগ এডিকশন ফর আস, উই হেট ড্রাগ। আমরা আমাদের সহপাঠী বোন, তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধার জায়গা থেকে ওনাদের সাথে যেহেতু কোঅপারেটিভ ভাবে আমাদের পড়াশোনা করতে আমরা সেটা করে যাব। নো বলিং ফর আওয়ার জুনিয়র, ইটস টিচ আস আওয়ার মোরালিটি। এটা আমাদের মোরালিটি শিখে নিতে হবে। আপনি যদি, আমি যদি আমাদের ওই সকল পজিশনে যদি আমাদের অবস্থানকে ধরে রাখতে পারি, যদি ধরে নিতে পারি যে আমি সৎ থাকবো, আমার ভিতরে কোন ধরনের নীতি বহির্ভূত কোনো কাজ আমার থেকে প্রকাশ পাবে না। You need make sure 3 points in your life. First of all, building yourself. You have to build yourself. Then you need the moral education, specifically Islamic institution and Islamic education. Then you have to back to the building your iconic society. প্রথমত আপনাকে ব্যক্তি নিজেকে তৈরি করতে হবে। দ্বিতীয়ত আপনাকে আপনার ইসলাম শিক্ষা নিতে হবে। তৃতীয়ত আপনার সমাজ বিনির্মাণে প্রত্যয়ী হতে হবে আপনাকে। আপনি যখন এই 3টা মোরাল কানেক্টিভিটি যখন নিজের সাথে সমন্বয় করতে পারবেন, ঠিক তখনই আমি মনে করবো আপনার জিপিএ আমার জিপিএ এটা সার্থক। আদারওয়াইজ সম্ভাবনা থাকে আপনার আমার মতো হয়তো অনেকের হাতে সেই আইনগরের জেনারেল জিয়াউর রহমান, যার হাতে 1350 জন মানুষ নিহত হয়েছে শুধুমাত্র 8 বছরে, যে শুধুমাত্র একজন জেনারেল হয়ে, একজন জেনারেল যে আইনগর, এদেশের আইনগরের দারোয়ান ছিল, তার হাতে 1350 জন মানুষ নিহত হওয়ার ঘটনা শুধুমাত্র এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পেরেছে। আই হেট দোজ এডুকেশন সিস্টেম। আমরা মোরালিটি চাই, আমরা ব্যক্তি গঠন চাই, ইসলামী শিক্ষা চাই, আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয় চাই। সেটা ঠিক তখনই আসবে, যখন আপনি আমি একটা সুসংহত কাফেলা, when we can join a strong team and we work with them. আমাদের আপনাদেরকে সেই 3টা একসাথে একত্রে আপনাদেরকে এক ফরম্যাটে ঠিক একের ভিতরে 3 উপহার দিতে আজকে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্র জমিয়ত সিলেট মহানগর দক্ষিণ। সিলেট জেলা দক্ষিণের এই কম্বো প্যাকেজ থেকে আমরা অবশ্যই সেই 3টা মোরালিটি নিয়ে নিতে পারবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, I want to suggest you to study our phenomena. আপনি আমাদের ম্যানিফেস্টো পড়ুন। যদি আপনার মনে হয় যে আমাদের ম্যানিফেস্টো পড়ার পরে আপনার নৈতিক অবক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে, then you can lose us, you can leave us. But if you can make sure this phenomena, this fundamental things can build a strong career, then I approach you. I want to send a message. You can join with us, join with ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ। প্রিয় ভাই আমার, আমাদের সেই ফান্ডামেন্টাল ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয়ী হওয়া ছাড়া শুধু সিজিপিএ, শুধু জিপিএ, শুধু A+, এগুলো শুধুমাত্র নতুন বন্দোবস্তের কথা বলা, পুরান বন্দোবস্তাকে সেই আবার ফিরিয়ে আনারই নামান্তর। এর বিকল্প আমাদের শুধুমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে যে থিম, যেটা এখানে লেখা
ব্যক্তিগত ইসলাম শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয়, যেটা আমাদের আকাবিরিনরা, আমাদের মুরব্বীরা আজ থেকে 34 বছর আগে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এর মানে আপনি এই না যে আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতি করুন বা না করুন সেটা আপনার ইচ্ছা। আপনি রাজনীতি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আমি বলছি না আপনি আমাদের সাথে রাজনীতি করুন, বাট আই ক্যান অ্যাপ্রিশিয়েট ইউ ক্যান স্টাডি আস। আপনি আমাদেরকে পড়ুন, সাহস নিয়ে পড়ার দুঃসাহস করে বসুন। আপনি রাজনীতি না করেন, অন্তত রাজনৈতিক সচেতন বোধ রাখুন। আমরা আপনাকে রাজনীতি করার কথা বলছি না, রাজনৈতিক সচেতন বোধ তৈরির কথা বলছি। কারণ আমরা মনে করি রাজনীতির নামে যেরূপ চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট, বিভিন্ন ধরনের র্যাগিং, কলেজ ভার্সিটি ক্যাম্পাসগুলোতে যেইভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হয়, যেই গণরম কিংবা বিভিন্ন ধরনের টর্চার সেল তৈরি করা হয়, আমরা সেই রাজনীতিকে যেইভাবে প্রত্যাখ্যান করি, ঠিক তদ্রুপ পশ্চিমা কিংবা অন্য কোনো ভিন্ন পাওয়ার পলিটিক্স কিংবা কোনো পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে এদেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক সচেতন বিমুখ হিসেবে গড়ে তোলাও আমরা চরসি একইভাবে প্রত্যাখ্যান করে থাকি। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আমাদের জীবনে যেই প্রত্যয় আমাদের থাকুক না কেন, প্রত্যেকের জীবনের যেই টার্গেটই থাকুক না কেন, আমাদেরকে এটা মেক শিওর করতে হবে যে আমরা আমাদের জীবন, আমাদের ব্যক্তিকে আগে গঠন করবো। সেটা যেই দল আপনাকে শিখাক না কেন, যে সংগঠন আপনাকে শিখাক না কেন, যে অর্গানাইজেশন আপনাকে মনিপুলাইজ করুক না কেন, আপনি দেখবেন যেখানে এই তিনটা আছে আপনি সেখানে আপনি জয়েন করুন, সেখানে আপনি যুক্ত হন। দেখবেন আপনার ব্যক্তিত্বের সাথে সাথে, আপনার পার্সোনালিটির সাথে সাথে আপনার ক্যারিয়ারও শাইন হবে, আপনার ফিউচারও শাইন হবে। এই কামনা, এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ প্রিয় ভাইয়ের আলোচনার মাধ্যমে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভার সম্মানিত প্রধান বক্তা, এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ছাত্র নেতা কাউসার আহমদ, এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র নেতা কাউসার আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم। হৃদয়ের প্রিয় সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও এসএসসি দাখিল পরীক্ষায় এ ক্লাস উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুদের মাঝে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সিলেট জেলা দক্ষিণ শাখার মোস্তারক সভাপতি, প্রিয় সহযোদ্ধা, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাউসার আহমদ ভাই, উপস্থিত রয়েছেন আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার 1994 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত লম্বা সময় ছাত্র সমাজের নেতৃত্ব প্রদানকারী আমাদের প্রিয় নেতা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমি দাওয়াত বারাকাতুহু, উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী দাওয়াত বারাকাতুহু, সহ উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সিলেট জেলা উত্তর দক্ষিণ মহানগর শাখার দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত যুব জমিয়ত ছাত্র জমিয়তের দায়িত্বশীল ভাইরা, বিশেষ করে আজকে যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে সামনে রেখে, যাদেরকে উপলক্ষ করে আমাদের এই আয়োজন, সেই প্রিয় শিক্ষার্থী, মেধাবী, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর প্রিয়
সহযোদ্ধা ভাইরা সকলকে জানাই ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমার বক্তব্যের আগে ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কলেজ ও ভার্সিটি বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসান তকি বেশ কিছু বিষয় আজকের এই আলোচনা সভায় আপনাদেরকে টাচ করেছে। আমি এই বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ 2-3 জন মেহমান যারা আলোচনা করবেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। আমি শুরুতেই আপনাদের থেকে জানতে চাচ্ছি, আপনারা যে দুপুর থেকে নিয়ে এখানে বসে আছেন, আপনারা কি বিরক্ত বোধ করছেন? আপনাদের কারো কাছে কি মনে হচ্ছে আমি এখানে বিরক্ত হচ্ছি? এই মনে না হওয়ার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মনে না হওয়ার কারণ হচ্ছে, আজকে আমরা যে পরিবেশে আপনাদেরকে এখানে দাওয়াত করেছি, এখানে আপনারা দেখেছেন যখন আসরের আজান হয়ে গেছে তখন আমরা আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে সকলে নামাজে চলে গিয়েছি, ঠিক কিনা? এবং সকলে জামাতের সাথে নামাজ আদায় করেছি। একজন শিক্ষার্থী, একজন ছাত্র ভাই যখন তার জীবনে এই নৈতিক শিক্ষাগুলো তার জীবনে ফিট করবে, তখন তার দ্বারা কখনো ইফতিজি, তার দ্বারা কখনো নেশাবাজ, তার দ্বারা কখনো দুর্নীতি হতে পারে না, ঠিক কিনা? এজন্য আজকের আগত সকল শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকে ছাত্র জমিয়তের বেলায় আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ডাকা হয়েছে, খুবই সামান্য আপনাদেরকে আপ্যায়ন করা হয়েছে বা খুবই সামান্য আপনাদের হাতে কিছু ক্রেস্ট করে দেওয়া হবে। এটাই আমাদের শেষ ভালোবাসা নয়। আমাদের এই ভালোবাসার দাওয়াত আপনাদের প্রতি রইল। ছাত্র জমিয়ত বাংলাদেশ 1992 সালের 24শে জানুয়ারি আনুষ্ঠানিক প্রতিষ্ঠার পর থেকে আজকে 33 বছর যাবত এদেশের বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কাজ করছে। আজকে বাংলাদেশের সাংগঠনিক 73টি জেলার উপরে ছাত্র জমিয়ত বাংলাদেশ তাদের এই সাংগঠনিক কার্যক্রম করছে, শুধু এই জন্য যে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ছাত্র সমাজ যাতে করে বিভ্রান্তের পথে চলে না যায়, শুধু এই জন্য যাতে করে আদর্শ বাংলাদেশ গঠনে আগামী ছাত্র সমাজ যাতে করে তাদের চরিত্র সঠিকভাবে গঠন করতে পারে, এই জন্য ছাত্র জমিয়ত কাজ করছে। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে একটু একটা আহ্বান রাখবো, আপনাদের কাছে একটি দাবি রাখবো। সেটি হচ্ছে ছাত্র রাজনীতি এই শব্দটার সাথে আমরা যারা রয়েছি, আপনারা যারা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, এই যে আমাদের নতুন যে বেস আপনারা উঠে এসেছেন, পরীক্ষা দিয়েছেন, আপনারা সহ সকলে আজকে আমরা ছাত্র রাজনীতি যখন শুনি আমরা ভয় পাই। আমরা যখন ছাত্র রাজনীতি শুনি তখন আমরা আতঙ্কিত হয়ে যাই। আজকে আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝি গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগ যে ভয়াবহ দুঃশাসন চালিয়েছে সেটাকে আমরা ছাত্র রাজনীতি মনে করি। আমরা মনে করি 90-এর দশকে স্বৈরাচার এরশাদ সরকারের ছাত্র সংগঠন দ্বারা যে নির্যাতিত হয়েছিল ছাত্র সমাজ, আমরা সেটাকে ছাত্র রাজনীতি মনে করি। এটা ভুল, এটা ছাত্র রাজনীতি নয়। ছাত্র রাজনীতি কখনোই অপরাজনীতি শিক্ষা দেয় না। যদি কোনো নেতা তার ক্যারিয়ার প্রতিষ্ঠা করার জন্য ছাত্র সমাজকে ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে যায়, তাহলে আমরা ওই নেতার নেতৃত্ব মানি না। যদি কোনো শিক্ষার্থী জীবন নষ্ট করে, কোন নেতা তার জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে ওই নেতাকে আমরা মানি না। ছাত্র জমিয়ত বাংলাদেশ এই শিক্ষা দেয়। ছাত্র জমিয়ত বাংলাদেশের অভিভাবক সংগঠন জমিয়ত উলামা ইসলামের মুরব্বীরা তাদের যে সংগ্রামী ইতিহাস, তাদের যে ঐতিহ্য রয়েছে 100 বছরের অধিক সময়, ছাত্র জমিয়তের এই সংগ্রামী ইতিহাসের মধ্যে ছাত্র জমিয়তের পথচলা কেন 33 বছর একটা প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। ছাত্র জমিয়তের যে অভিভাবক সংগঠন জমিয়ত উলামা ইসলামের মুরব্বীরা বসে আছেন, ওনারা কেউই চাননি এদেশের ছাত্র সমাজের পড়াশোনা নষ্ট করে ছাত্র সমাজ রাজনীতির মাঠে আসুক। ছাত্র জমিয়তের কোন নেতৃবৃন্দ পরের টেবিল বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করে এটা জমিয়ত উলামা ইসলামের মুরব্বীরা চাননি। কিন্তু যখন দেখেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে ছাত্র সমাজকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে একটি ভয়ঙ্কর ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই ছাত্র সমাজকে সত্যের পথে, সঠিক পথে, ইনসাফের পথে ফিরিয়ে আনার জন্য ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা লাভ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুরব্বীরা। ছাত্র জমিয়ত বাংলাদেশ আপনাদের সামনে আজকে যে দাওয়াতটি দিচ্ছে, আসুন
আমরা সকলেই মিলে আমাদের সোনার বাংলাদেশটাকে গড়ি। আমরা আগামী বাংলাদেশে যাতে করে কোনো মানুষ না খেয়ে, যাতে করে কোনো মানুষ বিনা চিকিৎসায়, যাতে করে কোনো মানুষ ন্যায় বিচার না পেয়ে দিন কাটাতে না হয়, সেই অঙ্গীকার আমরা করি। প্রিয় উপস্থিতি, আমরা জানি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মেসেঞ্জার পাঠিয়েছেন, যত রাসূলদেরকে পাঠিয়েছেন, আপনারা কেউ কি বলতে পারবেন এরকম একজন রাসূলের কথা যে রাসূল শিক্ষিত ছিল না? কেউ বলতে পারবেন এমন একজন রাসূলের কথা যে ওই সমাজে ওই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল না? এমন কাউকে রাসূল অথবা নবী হিসেবে পাঠানো হয়েছে? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেছেই পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করে পাঠিয়েছেন এবং তাদেরকে ওই সমাজ পরিবর্তনের দায়িত্ব দিয়েছেন। আজকে আপনারা সকলে মেধাবী শিক্ষার্থী, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা আমাদের জীবন চলার পথে একটি শক্তিশালী উত্তম চরিত্র এবং নৈতিকতা, একটি উত্তম আদর্শ আমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠা করি। আমরা আমাদের ভবিষ্যৎ কাজের পরিকল্পনা স্বচ্ছ কর্মপদ্ধতি নির্ধারণ করি, এলোমেলো কোনো কর্মপদ্ধতি নয়। আমরা আমাদের মাকসাদ, উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা আবার মৃত্যুর পরে যখন বিচারের সম্মুখীন হব তখন যাতে করে সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারি, সেজন্য নিজেদেরকে তৈরি করতে পারি উত্তম আদর্শ, উত্তম মাকসাদ আমরা আমাদের জীবনের লক্ষ্য স্থির করি। যদি আমরা এগুলো ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে আগামী বাংলাদেশ কোনোদিন বিভ্রান্তের কথা থাকবে না। আজকে আয়োজিত ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা সকল দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আবারও আজকে আগত সকল শিক্ষার্থী বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়ে অসংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের কৃতি সংবর্ধনা ও আলোচনা সভার সম্মানিত প্রধান আলোচক, লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৌলানা জিয়াউর রহমান। লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৌলানা জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের মেধাবী শিক্ষার্থীদের প্রীতি সংবর্ধনা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জমিয়ত উলামা ইসলাম, ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, বিভিন্ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার প্রাণপ্রিয় আজকে যারা এসএসসি দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসলে শেষ দিকে কথা বলতে গেলে যেটা হয়, আমরা যারা দর্শক সারিতে বসে থাকি, আমিও তো আপনাদের মতো ছাত্র ছিলাম, তখন কতক্ষণে শেষ হবে আর চলে যাব এই টেনশনটা কাজ করে। আর বক্তাদের বক্তব্য শুনতে শুনতে অনেক সময় নিজের মধ্যে একটু ক্লান্তি ভাব চলে আসে। তো যাক, তারপরেও এই ক্লান্তি ভাব, সেই ভাব নিয়ে ফিরে চারটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এখানে আমি আসলে খুবই মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম যে আমি বক্তব্য দেওয়ার চেয়ে আমি মনে করছি যে আলোচকবৃন্দ আলোচনা করছিলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্র জমিয়তের কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক যে কথাগুলো বলছিলেন, আমার কাছে মনে হচ্ছিল তিনি আরো বললে শুনলে পরে ভালো লাগতো।
দুই একটি কথা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছাত্র ভাইরা জানেন, আমরা সবাই কোনো না কোনো ভাবে ছাত্র। যদিও আমি ইউনিভার্সিটির শিক্ষকতার জীবন 10 বছর, মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম 2 বছর, সেই হিসাবে 10-11 চলছে ইউনিভার্সিটিতে, 12-13 কমি মাদ্রাসায় 1 বছর মিলাইয়া অনেক, আবার কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর শিক্ষকতা। তারপরেও মনে হচ্ছে এখনই তো ছাত্র জীবন কিন্তু শেষ হয় না। ইসলামের দৃষ্টিভঙ্গি তাই, যদি তোমরা একটু স্টাডি করে দেখবে যে ছাত্র জীবন শেষ করতে কোনো মনীষী চান নাই। কেন চান নাই? যে মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাকী। মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, যে অর্থটা বুঝে, অর্থ আমি বলছি, যে ব্যক্তি ইলম অন্বেষণ অবস্থায় মারা যায় তার শাহাদাতি মর্যাদা সে লাভ করে। সুবহানাল্লাহ বলতে পারো না? তাইলে এই ছাত্র জীবন এই হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একেবারে মৃত্যুর শয্যায় তখনই তিনি মাসলা জিজ্ঞেস করে জানতে চাচ্ছেন, এর মানে যে আমার মওতটা যেন হয় ছাত্র অবস্থায়। সুতরাং আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা একটু বড় ছাত্র আর আপনারা হলেন একটু ছোট ছাত্র, তাই না? তো সেই হিসাবে আমি, যারা কৃতকার্য হয়েছেন তারা তো ভালো, আর যারা কৃতকার্য বা ভালো রেজাল্ট করতে পারেন না, এ প্লাস পেয়েছে এরকম কারা কারা একটু হাত তুলেন। এ প্লাস পেয়েছেন এখানে কারা আছেন? 2 জন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোটামুটি অনেক। বি গ্রেড পেয়েছেন এরকম কি আছেন না? বি গ্রেডদেরকে আহ্বান করা হয় না। হ্যাঁ, এ মাইনাস আছেন আপনারা? এ মাইনাস নাই, মোটামুটি 2-1 জন আছেন। ধন্যবাদ। কেউ ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অভিনন্দন। এবং আপনাদের জন্য যে থ্রেটগুলো, যে সমস্যাগুলো আসছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র জমিয়তের দায়িত্বশীল বর্তমানে অধ্যয়নরত তিনি কিছু কথা বলেছেন। আমরা জানি যে নো নলেজ উইদাউট কলেজ আর নো লাইফ উইদাউট ওয়াইফ, এই দুইটাই আপনি কলেজ জীবনে পাড়ি দেওয়ার সাথে চলে আসেন। কেউ তখন মনে করে কি, যেহেতু জ্ঞান কলেজ ছাড়া হয় না, এমন মনোযোগ দিয়ে পড়াশোনায় যে আমি বিসিএস ক্যাডার হব, হ্যাঁ আমি জেলা প্রশাসক হব, আমি বিসিএস ক্যাডার হব, আমি মেডিকেলে ভর্তি হব, বুয়েটে ভর্তি হব, এইরকম মাথা খারাপ করে পড়তেই থাকে। আবার যাদের মনে আসে যেহেতু একটা অংশ ছিল নো লাইফ উইদাউট ওয়াইফ, ওয়াইফ ছাড়া জীবন নাই, স্ত্রী ছাড়া জীবন নাই, তাহলে স্ত্রীর সন্ধানেও অনেকেই লেগে যায়। এটা হলো প্র্যাকটিক্যাল কথা, বুঝতে পারছেন? তখন কি হয়, কোন জায়গা থেকে কোন বান্ধবী আসছে, যেহেতু আমাদের সহশিক্ষা ব্যবস্থা, আমরা তো আফগানিস্তানের মতো ইসলামী হুকুমত হয় না যে সহশিক্ষা নাই। আমাদের যে সহশিক্ষা আছে, এমসি কলেজে যারা চান্স পাবে, যারা সরকারি কলেজে, সহশিক্ষা নাই, কোনো বান্ধবী নাই, শুধু ছেলেদের সাথে ক্লাস করতে হবে নাকি? না আছে, মেয়েরাও থাকবেন, মেয়েরাও থাকবেন। তখন আস্তে আস্তে মনের মধ্যে হাঁটু গরম যেটা বোঝায় সেটা চলে আসবে। এই যে এই হাঁটু গরমের ভাবনায় অনেক ছেলের ছাত্র জীবন কি হবে, নষ্টের পথে চলে যাবে। হঠাৎ ব্রেকআপ হইল, প্রীতি অবৈধ কাজ যখন এখানে শুরু হয়ে গেল, তখন কি হলো, তখন সিগারেট খাওয়া শুরু করবে। এই যে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে মজা, 3 টানেতে উজির নাজির, 4 টানেতে রাজা। তখন টেনশনে আর বান্ধবী আর ফোন করছে না, রিসিভ করছে না, বাবা ফোন নিয়ে নিয়েছেন, তখন কি 1 টান ধরে কিছু মজা পাই না, হ্যাঁ যেমন তোমার কিছু নাই। 2 টানেতে কি মজা, 3 টানেতে উজির নাজির, আর 4 টানেতে সে নিজেই রাজা। এভাবে কিন্তু অনেক ছাত্র এসএসসি তে কয়েক লক্ষ, আপনি যদি জরিপ করেন দেখবেন কয়েক লক্ষ ছাত্র পাস করলো, আবার এইচএসসি তে কত লক্ষ ছাত্র আবার জয়ে পড়লো। এজন্য ছাত্র জমিয়তের ভাইরা যে কথাগুলো বলছে, এই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, আমি যে আয়াত পাঠ করেছি, দীর্ঘ আলোচনা করার সময় নেই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্যহীন ভাবে কি করেন নাই, সৃষ্টি করেন নাই। এটা উদ্দেশ্য আছে না নাই, বলেন না? আল্লাহ কি বিনা উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন? সুতরাং আপনি আমি যখন ছাত্র, আমাদেরও একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন না প্রয়োজন না? এটা স্বপ্ন থাকা প্রয়োজন, ভিশন যেটাকে বলা হয়। যে স্বপ্ন মানে কি, যেই স্বপ্ন ঘুমিয়ে দেখলাম আমি মক্কা চলে গেছি, আমেরিকা, এটা নাকি না? যেই
যেই চিন্তা, যেই যা পাওয়ার প্রত্যাশা আপনাকে ঘুমাতে দেয় না, সেটাই হলো কি ভিশন। সেটা হলো কি ভিশন। এখন আপনি এসএসসি তে ভালো রেজাল্ট করেছেন, টার্গেট করলেন এইচএসসি তে আপনি এ+ পাবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আর এবার থেকে শুরু করলেন এখন তো বড় হয়েছি, আব্বাকে জিদ করলেন যে আমাকে মোবাইল ফোন দিতে হবে, আইফোন। আপনি মোবাইল নিলেন আর ফেসবুক জগতে আপনি প্রবেশ করলেন। এখন লাইক কমেন্ট, কোন সময় কে একটা পোস্ট দিয়েছেন, কতজনে লাইক করেছে, কতজনে কমেন্ট করলো দেখছে। কেউ যদি কমেন্ট না করে, বন্ধুরা এই তোমরা আমার পোস্ট দেখো না, তাকে একটু কমেন্ট করানোর জন্য চেষ্টা করলেন। এরপরে আস্তে আস্তে আপনি ভিউ বাড়ানোর দিকে পা দিলেন, যে অমুক ভাই এই স্বপ্ন দেখালো যে ডেস্টিনিতে আমার ছাত্র জীবনে ওই যে ট্রেনিং এ গিয়েছিলাম, জোরপূর্বক কিছু বাইরে নিয়ে গেছিল, সিরাজ আর মুনিরা মিনিটে মিনিটে কোটি টাকা ইনকাম করতেছে ডাইনে বামে, মানে এগুলো বিস্তারিত আলোচনা। তা আপনাকে কেউ স্বপ্ন দেখালো যে ভিউ যদি করাতে পারি, কিছু ভুয়া তথ্য যদি উপস্থাপন করতে পারি, তাহলে তুই কোটি কোটি লাখ লাখ টাকা মাসে ইনকাম করবে। এই ধান্দায় আপনার ছাত্রত্ব পড়াশোনা নষ্ট হবে না, এগিয়ে যাবে বলেন? এজন্য আপনাকে টার্গেট এখন থেকে, মানুষ যখন একটু বড় হয় তখন নানা দিক থেকে আপনাদের কাছে নানা দাওয়াত আসবে, নানা ছাত্র মানে সাংগঠনিক দাওয়াত আসবে। যেমন কি সংগঠন করে লাভ কি, যেই সংগঠনে হলে সিট দিতে পারে না। যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, হলে সবচেয়ে বড় ব্যবসা হয় ছাত্রদের, যেটা আমি শিক্ষক হিসাবে এই জন্য আসলে ছাত্ররা দিতেই চাই না। আপনি একটা লিগ্যাল সিট আপনি পেয়েছেন, আপনার রেজাল্ট ভালো ছিল এসএসসি এসএসসি, বাট ওই হলের কোন সংগঠনের সভাপতি সেক্রেটারির পিছনে ঘুরতে ঘুরতে আপনি এই সিটটা পাচ্ছেন না, কারণ সে এই দলে ঢোকানোর জন্য কাউকে একটা সিট দিয়ে দিয়েছে ফ্রি। একটা ছেলে যদি ফ্রি থাকতে পারে বলে তার 800 টাকা 1000 টাকা লাগতেছে না, আবার হলে কম টাকায় দেখতে পাচ্ছে, সেখানে টিভি রিমোট ছাড়া টিভি দেখতে পাচ্ছে, চাইলে পত্রিকা পড়তে পারছে, এই ফ্যাসিলিটি গুলো সে পেয়ে থাকে। এখন হলে কখনো বিদ্যুৎ যায় না, তো কি করে? তখন এই ছাত্র যখন অবৈধভাবে সংগঠনের কর্মী হওয়ার লোভে তাকে কি করা হলো, সিট দেওয়া হলো, তখন বৈধ ছাত্ররা সিট থেকে কি হয়, বঞ্চিত হয়, নানা ধরনের হয়রানির শিকার হয়। এই জায়গাগুলো কিন্তু খুব কঠিন। আপনি বিচার দিতে গেলে, প্রভুষ্টের কাছে আপনি বিচার দিতে গেলে আপনি বিপদে পড়বেন। আপনাকে 2-3 জন মিলে পায়ে পাড়া ধরে বলবে, হ্যাঁ আমাদের সাথে বিয়াদবি করেছে, কিল ঘুষি দিয়ে আপনাকে একদম পুলিশে ধরিয়ে দেবে। এই হলো ছাত্র রাজনীতির চিত্র, ওইদিকে আমি যাচ্ছি না। তা আপনাদের যেটা হলো যে ভিশন ঠিক করতে হবে, যে আমি স্বপ্ন কি, আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই। কারণ হলো আমার যে চোখ দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, যে ফিঙ্গার প্রিন্ট, জীবনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারোর সাথে কি মিলবে? সুতরাং আমি এই সময়টাকে কাজে লাগানো, হ্যাঁ টাইম এন্ড টাইম, হ্যাঁ নট ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করা, লক্তুলা ইয়ান্তাজুল লিআহাদিন। সুতরাং এই সময়টাকে, যে সময়টাকে কুরআনের ভাষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যে এই জীবন দিয়েছেন, এই সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানো যখন আমি ভিশন ঠিক করলাম, এখন আপনি মনে করেন যাবেন এই প্রোগ্রামে আসবেন, আপনি শুয়ে শুয়ে করে বলতেছেন আম্মা আমি ছাত্র জনতার সম্বোধনা অনুষ্ঠানে যাব। আপনি আসার জন্য রিকশাও করছেন না, টাকাও নিয়ে বেরোচ্ছেন না, পোশাকও করছেন না, আসতে পারবেন না, আসতে পারবেন না। তাহলে বোঝা গেল শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য যা করণীয় সেটাকে বলা হয় কি মিশন, সেটাকে বলা হয় কি মিশন। যেমন আপনি কলেজে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, পড়াশোনা কন্টিনিউ, আপনার মিশন কি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। যখন আপনার থাকবে, স্বপ্ন ভিশন ঠিক থাকলো, মিশন ঠিক আছে, বাট আপনার উদ্দেশ্য হতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ। এই দেশে, এই পৃথিবীতে কত নাম করা মানুষ ছিলেন না, ছিলেন না, এরা আছেন এখন নাই। সুতরাং আমাকেও চলে যেতে হবে। সুতরাং আমি বিজ্ঞানী হয়ে, আমি প্রফেসর হয়ে, আমি ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে কাজ করবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। সুতরাং আমি ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবো, ওই সমস্ত শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলবো যারা আমাকে আল্লাহর পথে ডাকে, যারা নামাজ আদায় করে, যারা সত্য কথা বলে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবো। তাহলেই কি হবে, আমি যদি ব্যক্তি গঠন, যেটা ছাত্র জমিয়তের স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন, ব্যক্তি যদি গঠন হয় তাহলে সমাজের উন্নয়ন সম্ভব কি সম্ভব না, দেশের উন্নয়ন সম্ভব কি সম্ভব না, দেশের উন্নয়ন সম্ভব। আমার জীবনের একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। আমি ছাত্র জীবনে 2008 সালে, তখন আমি ছাত্র, আমার 3 জন বাতিজাকে নিয়ে সমাজ কল্যাণ পরিষদ আমার গ্রামের নামে গঠন করেছিলাম। তো এই সমাজ কল্যাণ পরিষদ ফেব্রুয়ারি মাসে মসজিদে বসে গঠন করি,
3 জন আমি সহ 4 জন। ওই 3 জন, আমি শিক্ষকতায় আছি, কোনো ব্যবসায় না, ওই 3 জনই ইটকলা 3টা তৈরি করেছে। এই ইটকলায় শত শত মানুষ কাজ করছে কি কাজ করে নাই। এতে গিয়ে দেশের কাজ হইল না হয় নাই, দেশেরও কাজ হয়েছে, নিজের কাজ হয়েছে, সমাজের কাজ হয়েছে। সুতরাং নিজের জন্য যদি আমি কাজ করতে পারি, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি, নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, তাহলে দেশের জন্য কাজ হবে, সমাজের জন্য কাজ হবে, পরিবারের জন্য কাজ হবে। আর নিজের জন্য যদি না করি, নিজের সত্য কথা না বলি, নিজে যদি ভালো ছেলেদের সাথে চলাফেরা না করি, হ্যাঁ, নিজের যদি ক্যারেক্টার নিয়ে চিন্তা না করি, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস, মানি ইজ লস, নাথিং লস, হেলথ ইজ লস, নাথিং লস, এই জায়গাগুলো যদি আমি খেয়াল না করি, তাহলে কিন্তু আমার জীবন একেবারেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এজন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য মুসলমানদের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য অনেক অনেক উপকারী। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি শেষ কথাটা বলবো, বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এখানের প্রতি আসক্তি আমাদেরকে খুবই বাজে অবস্থানে নিয়ে গেছে। হ্যাঁ, কে কি করছে, কে কি মন্তব্য করছে, এইসব জবাব দিতে দিতে এইসব উত্তরের পর উত্তর আসে। দেখবেন আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, কমেন্ট একটার পরে একটা আসছে। আপনি যদি এই কাজে ব্যস্ত হয়ে যান, তাহলে আপনার আমার ছাত্র জীবনের যে স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন এবং ভালো মানুষ হওয়ার যে স্বপ্ন, ভালো সমাজ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিনষ্ট হয়ে যাবে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র আলোচনার জন্য জাযাকুমুল্লাহ মুহতারাম ডক্টর মাওলানা জিয়াউর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সুন্দরবনের সভার সম্মানিত প্রধান অতিথি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি, বিরুদ্ধ আলমউদ্দিন মাওলানা আব্দুল মালিক কাসেমী। إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وآله وأصحابه أجمعين। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সম্বর্ধনা ও আগামী ভবিষ্যৎ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জমিয়তে উলামা ইসলাম, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্বর্ধিত প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্র জমিয়তের কোন কৃতিত্ব অথবা তাদের কোন সফলতা যখন আমার দৃষ্টিতে পড়ে, আমার নজরে আসে, তখন মনটা আনন্দে নেচে উঠে। তার কারণ আমার জীবনের সিংহভাগ সময়, বিরাট একটা অংশ এই ছাত্র জমিয়তের পিছনে, অর্থাৎ আমার জীবনের যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রারম্ভিক সময়, সেই সময়টা এই ছাত্র সংগঠনের পিছনে আমি ব্যয় করেছি। এই জন্য ছাত্র জমিয়তের কোন উন্নতি দেখলে, অগ্রগতি দেখলে, সফলতা আমার চোখের সামনে ভাসলে আমি আনন্দে উদ্বেলিত হই। আজকে যারা এই সম্বর্ধনা সভার আয়োজন করে এতজন এসএসসি পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থীকে উপস্থিত করতে পেরেছেন, এই জন্য ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের দায়িত্বশীল বৃন্দকে আমি মুবারকবাদ জানাই। আসলে প্রধান অতিথি হওয়ার একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো, আমি দেখতে পাচ্ছি অনেক চেয়ার ফাঁকা হয়ে গেছে এবং একটা বিরক্তিকর সময় আপনারা পার করছেন, যে আপনারা অনেক সময় বসে গেছেন এবং বিরক্তি আপনাদের এসে গেছে। এটা প্রধান অতিথি হওয়ার একটা অসুবিধা। তথাপি আজকে আমি প্রধান অতিথি হয়েছি, এই জন্য সর্বশেষ আমি বক্তা হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে কয়েকটি জিনিস শেয়ার করতে চাই। প্রথমত, একটা
কথা আমাদের দেশে প্রচলিত আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একথা কি আপনারা শুনেছেন? আমার সাথে কথা বলবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা কথা সমাজে প্রচলিত আছে। আসলে কথাটা আংশিকভাবে সত্য, বাস্তব সত্য। কারণ মেরুদণ্ড ছাড়া যেভাবে একটা প্রাণী শিরটা উঁচু করে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড না থাকলে কেউ তো আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য বিশ্ব দরবারে কোনো জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে সেই জাতিতে শিক্ষিত হতে হবে, শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা না থাকলে কোনো জাতি যদি শিক্ষিত না হয় তাহলে সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কিন্তু আমার একটা খটকা আছে, আমার একটা প্রশ্ন আছে, সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? ওই যে 16 বছর যে ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো আমাদের মাথায় অক্টোপাসের মতো আমাদেরকে গ্রাস করে বসেছিল, সেই সরকারে, সেই ফ্যাসিস্ট, সেই দানবীয় সরকারে যারা সরকার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা কি শিক্ষিত ছিলেন না? তারা কি শিক্ষিত ছিলেন না? অবশ্যই তারা শিক্ষিত ছিলেন। তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই শিক্ষিতরা আমাদেরকে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার উপহার দিয়েছে, এটা বলতে হবে। এটা শিক্ষার প্রোডাকশন, শিক্ষা থেকে তাদের হয়েছে। আজকে বাংলাদেশ দুর্নীতিতে এমন ভাবে নিমজ্জিত, কোন একটা সংস্থা, কোন একটা হাত বাংলাদেশে নেই যে হাতটা, যেই সংস্থাটা দুর্নীতিমুক্ত। আমার সাথে কি একমত আপনারা? এমন কোন একটা সংস্থা কি দেখাতে পারবেন যেখানে দুর্নীতি হয় না? সবখানে দুর্নীতি হয়। দুর্নীতি কারা করে? এই শীতল চুররা কি দুর্নীতি করে? না, না, কখনো না। এই শীতের সাধারণ চুররা দুর্নীতি করে না। ওই যে রাকুব পোয়াল যারা বসে আছে চেয়ার নিয়ে, সেই শিক্ষিত সমাজরাই দুর্নীতি করে। শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা কি মানতে পারি? আসলে সর্বতভাবে, সামগ্রিকভাবে এটা মানা যায় না। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে কি সত্য নয়? আসলে সত্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, তার সাথে যোগ করতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা হয় ধর্মীয় এবং নৈতিক শিক্ষার মাধ্যমে। ধর্মীয় এবং নৈতিক শিক্ষা ছাড়া কখনো সুশিক্ষা হতে পারে না। ইমাম দারুল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, 4টি মাযহাব আছে। আপনারা যারা স্কুল কলেজের বাইরে হয়তো ইসলাম সম্পর্কে এতটুকু জানেন না, 4টি মাযহাব আছে। এর মধ্যে একটি মাযহাব হলো মালিকি মাযহাব। সেই মাযহাবের ইমাম হলেন হযরত ইমাম মালিক ইবনে আনাস। ইমাম মালিক ইবনে আনাস বলেন যে লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, যে এই যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এই উম্মতের শেষ অংশ সংশোধিত হতে পারবে না, কিন্তু এই উম্মতের পূর্বের অংশ যে শিক্ষার মাধ্যমে সংশোধিত হয়েছিল সেই শিক্ষা দিয়েই শেষ অংশ সংশোধিত হবে। তাহলে আজকে আমাদের বাংলাদেশে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে কোন পন্থা অবলম্বন করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষার মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে যে সমাজ গঠন করেছিলেন, সেই সাহাবায়ে কেরামের জামাত যেভাবে তৎকালীন দুনিয়ার সব জাহালত এবং বর্বরতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইসলামী সমাজ গঠন করেছিলেন এবং দুর্নীতিমুক্ত সমাজ সাহাবায়ে কেরামের মাধ্যমে গঠিত হয়েছিল, সেই শিক্ষাই আজকে ছাত্র সমাজ যদি গ্রহণ করে তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। অন্য কোনো পন্থা নয়। যে পন্থায় পূর্বসূরীরা সংশোধিত হয়েছেন সেই পন্থায় শেষের লোকেরাও সংশোধিত হতে হবে। এটাই তো আপনাদেরকে বললাম। তাহলে একটি কথা এখান থেকে উপলব্ধি করবেন যে আগামীতে সমাজের দায়িত্বে আপনারা আসবেন। আপনারা শিক্ষিত সমাজ, আপনি ডিসি হবেন, আপনি জজ হবেন, বিচারপতি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি এমপি হবেন, আপনি বিভিন্ন এই সরকারের বিভিন্ন দায়িত্বে আপনি থাকবেন। স্কুল কলেজের ছাত্র যারা, তারাই তো এই চেয়ারে বসে এই দায়িত্ব কারা পায়? স্কুল কলেজের ছাত্ররা পায়। তাহলে আল্লাহর নবী হেরা পর্বতের গুহা থেকে মরুভূমির বুক ছিঁড়ে আল্লাহর নবী যেভাবে তৎকালীন সমস্ত
নির্মাণের জন্য আমরা ছাত্র জমিয়তের মাধ্যমে আন্দোলন করে তুলতে চাই। এই আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে কি আপনারা সাড়া দেবেন? আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে। আমরা চাই সুশিক্ষায় শিক্ষিত হোক এই জাতি, এবং এই জাতি এই সমাজ দুর্নীতিমুক্ত হোক। এটার জন্য ছাত্র জমিয়ত আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আসুন আপনারা ছাত্র জমিয়তের ছায়া তোলে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই তা হলো, আপনারা যখন কলেজ জীবনে ফাঁড়ি দিবেন, অনেকে আছে যে বাবারে ছাত্র সংগঠনে অংশগ্রহণ করবো না, কারণ সবাই জানে যে ছাত্র সংগঠন মানে কি। ছাত্র সংগঠন মানে ওই যে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের যে সমস্ত মারামারি, টেন্ডারবাজি, এইগুলাই কি? এইগুলাই ছাত্র সংগঠন। আসলে না, আমরা ছাত্রদেরকে সংগঠন করার জন্য বলি, প্রকাশ্যে রাজনীতি করার জন্য নয়। আমরা ছাত্রদেরকে আমাদের যে সংগঠন, এই সংগঠন ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয় না। আমরা চাই আমাদের ছাত্রদের হাতে কলম থাকুক, আমাদের ছাত্রদের হাতে বই থাকুক, তাদের মুখে সন্ত্রাসী স্লোগান নয়, বরং তাদের মুখে পঠন পাঠনের শব্দ, পড়াশোনার শব্দ তাদের মুখে থাকুক। তাদেরকে সন্ত্রাসী স্লোগান দেওয়ার জন্য আমরা ব্যবহার করি না। আজকে ছাত্র সমাজ বড় বড় নেতাদের খেলার পুতুলে পরিণত হয়েছে। আমরা ছাত্রদেরকে সেই খেলার পুতুলে পরিণত করতে চাই না, বরং আমরা ছাত্রদেরকে বই পুস্তক দিয়ে, তার হাতে কলম দিয়ে অস্ত্র থেকে মুক্ত রাখতে চাই। অস্ত্রের যন্ত্রণালী থেকে শিক্ষাঙ্গনকে আমরা মুক্ত করতে চাই। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান। আসুন ছাত্রদের নেতার ছায়া তোলে এবং গঠন করুন অস্ত্রের যন্ত্রণালী মুক্ত শিক্ষাঙ্গন। এই দাওয়াত আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম। সর্বশেষে যে কথাটা বলতে চাই, আপনাদের নেতিবাচক দিকগুলো আমি বর্ণনা করেছি, এখন বা অনেকেই বর্ণনা করেছেন। আমি এখন একটি কথা বলতে চাই যে এই ছাত্র সমাজ সব কিছুর পরেও এখনো বাংলাদেশের ইতিহাস তালাশ করুন, এবং এখন পর্যন্ত ইতিহাস তালাশ করুন। ছাত্র সমাজ, বাংলার ছাত্র এবং তরুণ সমাজ বাংলাদেশের সব কঠিন মুহূর্তে এগিয়ে এসেছে। এটা কি সত্য নয়? 1952 ইংরেজির ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলনকে বলা হয়, কি বলা হয়? স্বাধীনতা সংগ্রামের, 71-এর মুক্তিযুদ্ধের সূচনা। সেই ভাষা আন্দোলন রক্ত দিয়েছে কারা? ছাত্র সমাজ। সেই 1969-এর অভ্যুত্থান আইয়ুব খানের বিরুদ্ধে, সেই অভ্যুত্থানে ছাত্র সমাজ রক্ত দিয়েছে। 1990 সালে স্বৈরাচারী এরশাদকে বিতাড়নের জন্য ছাত্র সমাজ আন্দোলন করেছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, এবং সর্বশেষ 2024 সালে ছাত্র রক্ত দিয়ে এই দানবীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছিল। ছাত্র সমাজের অবদান কম নয়, আমরা আমাদের সেই অবদানকে ধরে রাখতে চাই। ভবিষ্যতে আরো এই ধরনের বাংলাদেশে যদি কোনো কঠিন অবস্থার সম্মুখীন হয়, আমরা রক্ত দিয়ে, আমরা আমাদের সব ধরনের প্রচেষ্টা দিয়ে এই দেশকে আমরা রক্ষা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। এরপর যে আমরা আমাদের আজকের সংগঠিত শিক্ষার্থীদেরকে ওনাদের সম্মাননা ক্রেস্ট এবং সিরাজুল দক্ষিণ ছাত্র জমিয়তের পক্ষ থেকে গিফট বক্স আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আমরা যাদের সবাই নিজ নিজ আসনে বসুন, শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন, আশা করবো ক্রেস্ট হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সেই সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ। তাই সবাই নিজ নিজ আসনে বসবেন। আমরা ক্রেস্ট হলেও নাম ডাকবো, যার নাম ডাকা হবে ওই মঞ্চে এসে অতিথিদের কাছ থেকে ক্রেস্ট সংগ্রহ করবেন। যার নাম ডাকা হবে শুধুমাত্র উনি এসে ক্রেস্ট সংগ্রহ করবেন, বাকিরা সবাই নিজ নিজ আসনে বসুন ইনশাআল্লাহ। সকলকে আমরা সম্মানিত করব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট সংগ্রহ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তাজিয়া আহমদকে সম্মানিত অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভাইয়া
এই ক্যামেরা হার এটা হার এই সময়